आनंद मरा नहीं, आनंद मरते नहीं। জাহ্নবী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন বছর পড়েছে, তবে যে গরমটা পড়েছে তার জন্য সবাইকে আগে থেকেই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে জল খান এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তবে আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডায়লগটি দেখে। তো সেই ডায়লগটা এমনই একটি সিনেমার, যে সিনেমাটি বলা যায় ক্লাসিক, বা কি বলবো, সিনেমাটির সম্বন্ধে যা বলবো সেগুলো সবটাই অজানা, এবং সেই অজানা তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদের কাছে আজকে আমি চলে এসেছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য। তো আসুন একটা একটা করে সেই তথ্যগুলো দেখা যাক। তবে এই তথ্যগুলো দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে সবাইকে শেয়ার করে দেখিয়ে দিন যে জাহ্নবী চ্যানেলে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম তৈরি হয়। আর অবশ্যই তার সঙ্গে এটা বলবো, যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর অল বাটনটি সিলেক্ট করে দেবেন। তার ফলে আপনারা কিন্তু সমস্ত প্রোগ্রাম দেখতে পারবেন জাহ্নবী কিন্তু আর 5টি চ্যানেলের মতন নয়, যেখানে প্রতিদিন আমরা হয়তো আপনাদেরকে প্রোভাইড করতে পারি না, কিন্তু এমন এমন কিছু প্রোগ্রাম আমরা প্রোভাইড করি যেগুলো আপনাদের সত্যি ভালো লাগার। এবং অনেকেই বলেন, আপনারা যারা আমাকে আমার ওয়েল উইশার অবশ্যই আপনারা সবাই, তো অনেকেই বলেন খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ তার জন্য। আসুন দেখে নিই 50-এর দশকের গোড়ার কথা। সেই সময় ঋষিকেশ মুখোপাধ্যায় নিজের জীবনের নানান ঘাত প্রতিঘাতময় একটা কঠিন পর্যায়ে অতিক্রম করছিলেন। তখন অত্যন্ত মানসিক চাপ ছিল তার, কারণ তার এক অতি প্রিয় বন্ধু গুরুতর অসুস্থ ছিলেন। তার ডাক্তার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন যে যদি উনি বাঁচেন তবে সেটি একটি মিরাকেল হবে। বন্ধুকে হারানোর আশঙ্কায় ঋষিদা বম্বের মেরিন ড্রাইভের একটি কংক্রিটের বেঞ্চে বসে একদিন অঝোরে কাঁদছিলেন। একটা সময়ের পর নিজেকে সামলে নিয়ে তিনি ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা শুরু করেন এবং তার সেই বন্ধু কয়েকদিনের মধ্যেই সুস্থ হতে থাকেন। আশ্চর্য এই ঘটনা ঋষিকেশ মুখোপাধ্যায়ের মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল এবং এর পরবর্তী সময়ে তিনি ঘনিষ্ঠ কারুর জীবনের উপস্থিতির মূল্য উপলব্ধি করতে থাকেন। শেষমেশ এই ঘটনা ঋষিকেশকে এমন একটি গল্প লিখতে উদ্বুদ্ধ করে যা জীবনের সহজ অথচ গভীর মূল্যবোধের কথা বলে। জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাইয়ে। এর ফলস্বরূপই আনন্দ ছবির জন্ম। ঋষিকেশ মুখোপাধ্যায়ের আন্তরিক ইচ্ছা ছিল তার প্রিয় বন্ধু রাজ কাপুরকে আনন্দ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করানোর, কিন্তু ভাগ্যের পরিহাস, ততদিনে বলিউডের সেই প্রখ্যাত শোম্যান, সেই কিংবদন্তি রাজ কাপুরের বয়স অনেক পেরিয়ে গিয়েছিল। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও ঋষিকেশ মুখোপাধ্যায়ের পক্ষে তার এই পরিকল্পনা আর বাস্তবায়িত করা হয়নি। রাজ কাপুরের পর এই ছবির নাম ভূমিকার জন্য বিবেচিত হন শশী কাপুর। হ্যাঁ, সেই সদা হাস্যময় প্রিন্স চার্মিং, চিরনবীন চিরতরুণ, সেই ক্যারিসম্যাটিক শশী কাপুরের কথা বলছি, যিনি তখনকার দিনে শুধুমাত্র বিখ্যাত অভিনেতাই নন, সুবক্তা, এবং যার ক্যারিসমায় উদ্বেলিত হতেন কাশ্মীর থেকে কন্যাকুমারিকার আপামর মহিলাকুল। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যথেষ্ট উৎসাহ থাকা সত্ত্বেও শশীকেও এই সিনেমা থেকে বাদ পড়তে হয়। কারণটা জানলে খুবই অবাক লাগবে, কারণ এখনকার দিনে এই কারণে কোনো অভিনেতা বাদ পড়েছেন বা পড়বেন বলে মনে করি না, কিন্তু তখনকার যুগটা ছিল আলাদা। এই সিনেমার জন্য শশী পারিশ্রমিক দাবি করেছিলেন তৎকালীন 5 লক্ষ টাকা। ঋষিকেশ মুখোপাধ্যায় বা তার টিমের পক্ষে এই বিপুল পরিমাণ টাকা শশীকে দেওয়া সম্ভব ছিল না, তাই অনিচ্ছা সত্ত্বেও শশী কাপুরকে এই সিনেমা থেকে বাদ দিতে তারা বাধ্য হন। ঋষিকেশ মুখোপাধ্যায় একটা কথা চিরকাল বিশ্বাস করতেন,
শিল্প এবং শিল্পের উৎকর্ষতার বিচার কখনো টাকা দিয়ে হয় না, তার বিচার একমাত্র করে দর্শক, এবং সেটার পরিমাত্রা একমাত্র গুণমানে। এরপর ঋষিদা রাজেশ খান্নাকে প্রস্তাব দেন। রাজেশ খান্না সমস্ত গল্পটা শোনেন এবং শোনার পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান ছবিটি করার জন্য। এবং শুধু তাই নয়, তার পারিশ্রমিক খুব কম, অর্থাৎ তার টোকেন মানি উনি গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, এই ছবিটি আমিই করব, আর কেউ নয়। উদীয়মান সুপারস্টারের এমন একটি প্রস্তাব কি আর কেউ ফেলতে পারে? ঋষিদার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন এবং তারপরেই আনন্দের শুরু। অন্যদিকে ঋষিদা যখন একটি সিনেমা করছিলেন, সত্যকাম ছায়াছবিটির নাম, সেই সময় ধর্মেন্দ্রকে তিনি তার এই নতুন ছবির কথা, গল্পটা বলেছিলেন। সেই গল্প শুনে বলতে পারেন ধর্মেন্দ্র রোমাঞ্চিত হয়ে পরিচালকের প্রশংসা করেন, কিন্তু পরে ছবিটিতে কাস্টিংয়ের ঘোষণার সময় রাজেশ খান্নার নাম দেখে তিনি চমকে যান। ধর্মেন্দ্র ধরেই নিয়েছিলেন যে ঋষিদা তাকেই কাস্ট করবেন। এরপর একদিনকে ফোনে মদ্যপ অবস্থায় তিনি ঋষিদাকে তার ক্ষোভ প্রকাশ করেন। ঋষিদা মাথা ঠান্ডা রেখে ধর্মেন্দ্রকে বলেন, ধর্ম সো যাও। পরের দিন অবশ্য সকালে অভিনেতা এসে তার গত রাতের কথা, খারাপ ব্যবহার সবকিছুর জন্য পরিচালকের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করেন এবং লজ্জিতভাবে ক্ষমাও চেয়ে নেন। এই ছায়াছবির আবহ সঙ্গীত পরিচালনার জন্য ঋষিকেশ মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরকে প্রস্তাব দেন, যিনি তখন আনন্দঘন ছদ্মনামে মারাঠি চলচ্চিত্রে সুরারোপণের কাজ করছিলেন। কিন্তু কোকিল কণ্ঠে ঋষিকেশের দেওয়া এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। বাধ্য হয়ে ঋষিদা তখন সুরকার সলিল চৌধুরীর কাছে যান। ঠিক সেই সময় সলিল চৌধুরীর পেশাগত জীবন খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তার বলা যায় চরম অধোগতির মধ্যে দিয়েই যাচ্ছিল। ঠিক সেই সময় আনন্দের গানগুলোর জন্য তাকে অফার দেন ঋষিকেশ মুখোপাধ্যায় এবং অবশেষে প্রত্যেকটি গান সুপার ডুপার হিট হয়। আনন্দের গানগুলির জনপ্রিয়তা লাভ করে এবং তার এই স্থবির জীবনে এক নতুন প্রাণের সঞ্চার ঘটে। এই ছবির বাজেট নিয়ে সত্যি খুব সমস্যা হচ্ছিল, মানে সমস্যা এতটাই বেড়েছিল যে ঋষিকেশ মুখোপাধ্যায়কে এই ছবির কিছু দৃশ্যের শুটিং তার নিজের বাংলায় করতে হয়। আরও শুনবেন, খরচ কমাতে তিনি তার ব্যক্তিগত সম্পত্তির ব্যবহার পর্যন্ত করেছিলেন এই ছবিতে। শুধু তাই নয়, আরও আছে। বেশ কিছু দৃশ্যের শুটিং হয় প্রযোজক এন.সি. সিপ্পির বাসভবনে। বিশ্বাস করতে পারছেন, এখনকার দিনে কোনো প্রযোজক খরচা বাঁচাতে তার নিজের বাসায় বা নিজের বাড়িতে তার নিজের প্রযোজিত সিনেমার শুটিং করতে দেবেন? এটাই ছিল তখনকার দিনের অনেক চ্যালেঞ্জের মধ্যে একটা। কিন্তু ওই যে বলে না, কালজয়ী শিল্পকে বা শিল্পীকে কোনোদিন কোনো প্রতিবন্ধকতা দিয়ে আটকে রাখা যায় না, এখানেও তাই। এত কিছুর পরও আনন্দ আজ অবধি ভারতীয় সিনেমার পথিকৃৎ। ক্লাসিক বললেও ভুল হবে, তার থেকেও হয়তো বেশি। এই ছবির অন্যতম প্রধান সম্পাদক হিসেবেও কাজ করেছিলেন স্বয়ং ঋষিকেশ মুখোপাধ্যায়। তার একটা বিরল গুণ ছিল, তিনি তার স্টক কখনোই অপচয় করতেন না। আর তার আন্ডারে যে অভিনেতারা কাজ করতেন, তিনি তাদের দিয়ে নিয়মিত রিহার্সাল করতেন। এবং শুনলে হয়তো আপনাদের কারোরই বিশ্বাস হবে না, এত বড় একটি সিনেমায় কখনোই দুটির বেশি শট না নিয়ে তিনি সমস্ত দৃশ্যের শুটিং কমপ্লিট করেন। কারণ তিনি জানতেন তার প্রত্যাশা কি ঠিক না ভুল এবং কার থেকে তিনি কতখানি কি চাইছেন। গীতিকার যোগেশ সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন এবং লতা মঙ্গেশকরের একক নারো আখিয়ান এর রচয়িতাও ছিলেন, অর্থাৎ তিনি রচনা করেছিলেন। কিন্তু যেহেতু ঋষিদা ইতিমধ্যেই
একই গানের পরিস্থিতির বিষয়ে গুলজারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তাই এটি গুলজারের লেখা না জিয়া লাগে না গানটির দ্বারা পরিবর্তন করা হয়েছিল। এদিকে অমিতাভ বচ্চন নতুন এসেছেন ইন্ডাস্ট্রিতে, কাজেই তার এই চরিত্রটি নিয়ে কিছুটা সংশয় ছিল। তিনি নিরুৎসাহ ছিলেন, তিনি ভাবছিলেন যে কি হবে কি হবে না ইত্যাদি। কিন্তু পরে বিখ্যাত কৌতুকাভিনেতা মেহমুদ তাকে বলেন যে যে কোনো কিছুতেই কাকা অর্থাৎ রাজেশ খান্নার চরিত্রের আশেপাশে যদি থাকতে পারাটা যায় তাহলেই বিরাট। তার কারণ তার সঙ্গে থাকা মানেই জীবনে একটা উন্নতির চিহ্ন দেখা, এবং সত্যিই সেটা হয়েছিল তৎকালীন ওই সিনেমাটির পর। বাবু মশাই চিনতে পারছেন না? আনন্দ সিনেমায় এই নামটি বহু ব্যবহৃত হয়েছে ঠিকই, কিন্তু আসল জীবনে মানে রূপালী পর্দার বাইরে এটি ছিল ঋষিকেশ মুখোপাধ্যায়ের নাম। কে ডাকতেন জানেন? তার প্রিয় বন্ধু স্বয়ং রাজ কাপুর। হ্যাঁ, ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্ল্যান থাকা সত্ত্বেও তার বন্ধুকে তিনি এই ছবিতে নিতে পারেননি, নাম ভূমিকা দিতে পারেননি বয়সোচিত কারণে। কিন্তু তা বলে বন্ধুর দেয়া ডাকনামটিকে চিরস্মরণীয় করে রেখে গেছেন এই সিনেমার মধ্যে দিয়ে, বাবু মশাই। এটা জানলে খুব অবাক লাগবে অনেকের। আনন্দ সিনেমার জন্য যে কাস্টিং হচ্ছিল, যে কাস্টিংয়ের পরিকল্পনা ঋষিকেশ মুখোপাধ্যায় করছিলেন, রাজ কাপুর প্রথম থেকে বাদ পড়ে যাওয়ার পর তিনি কিন্তু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেন, এবং মাঝখানে মহানায়ক উত্তম কুমারের নামও বিবেচনায় এসেছিল। সঙ্গে সঙ্গে এটাও ভাবা হয়েছিল উত্তম কুমারের পাশে প্রধান নারী চরিত্র করবেন বাংলা চলচ্চিত্রের তখনকার দিনের বিখ্যাত অভিনেত্রী সৌমিত্রা দেবী। কিন্তু এটা জানলে খুব ইন্টারেস্টিং লাগে, খুব আকর্ষণীয় লাগে যে এত মহান মহান অভিনেতারা এই সিনেমায় অভিনয়ের জন্য বিবেচিত হয়েছিলেন। আনন্দ সিনেমাটা একটা আইকনিক সিনেমা, এবং তার ব্যাপ্তি যে কত দূর এইসব ছোট ছোট ঘটনা দেখে সেগুলোর কিছুটা আন্দাজ করা যায়। যোগেশের ঘনিষ্ঠ বন্ধু সাথু নিজের প্রিয় বন্ধুর জন্য তার জীবনের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন, এবং তাকে চলচ্চিত্র শিল্পে দাঁড় করানোর জন্য বম্বেতে কঠোর পরিশ্রম করেছিলেন। নিতান্ত অনুভূতির উচ্ছ্বাসে একদিন তার মনে এই লাইনটা ভেসে ওঠে, কहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं पे निकल आए जन्मों के नाते। যোগেশ এটিকে এক দিকচিহ্ন হিসেবে গ্রহণ করে ছবির জন্য কहीं दूर जब दिन ढल जाए গানটি রচনা করেছিলেন। যখন ফিল্মটি মুক্তি পায় তখন যোগেশ তার বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে যান, কিন্তু তার মনে চরম হতাশা নেমে আসে, কারণ বিভ্রাটের জেরে ক্রেডিট রোলে তার নামটিই ছিল না। ত্রুটি সংশোধন করে তার নামটি পরবর্তীতে দ্বিতীয় প্রিন্টে যুক্ত করা হয়েছিল। প্রযোজক এনসিসিপি একসময় অভিনেতা মেহমুদের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন, এবং তার সঙ্গে মেহমুদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তো ঋষিকেশ মুখোপাধ্যায় যখন কাস্টিংয়ের ব্যাপারে তার সঙ্গে আলোচনা করছিলেন, আনন্দে কাকে নেওয়া যায় বা কে সুটেবল হবে, তো তিনি তখন বলেন যে ঋষিদা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিশোর কুমারকে আনন্দ হিসেবে দেখতে পারেন, আর আমার মনে হয় ডক্টর ভাস্কর হিসেবে আপনি মেহমুদের নামটাও ভেবে দেখতে পারেন। তো আলোচনা হয় এবং পরিকল্পনা হয় যে কিশোর কুমারের সাথে গিয়ে ঋষিকেশ দা দেখা করবেন। তো সেই অনুযায়ী উনি যান। এবার ওখানে কিছু বিভ্রান্তি ঘটে, মানে মূল চরিত্রটা বা তার পার্শ্ব চরিত্র বা এই ধরনের কিছু ব্যাপার নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। কিশোর কুমারের সঙ্গে একটা খুব অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। অতএব ঋষিদা বাধ্য হন শেষ দিকে কিশোর কুমার এবং মেহমুদ দুজনের নামই কাস্টিং লিস্ট থেকে বাদ দিতে। কিন্তু এই ছবির কাস্টিংয়ের জন্য এত এত নামি নামি অভিনেতা বা শিল্পীকে প্রস্তাব দেওয়া হয়েছিল বা বিবেচনা করা হয়েছিল, সেই তালিকা তৈরি করতে বসলে মনে হয় সেটা মানে দীর্ঘায়িত হবে, মানে খুব ছোটোভাবে শেষ হবে না। এই ছবির গল্প লিখেছিলেন গুলজার, আর ঋষিদা গুলজারকে প্রথম থেকেই বলেছিলেন যে আমি কিন্তু এই সিনেমাটা আনন্দকে প্রয়াত বলে দেখাতেই চাই, মানে সিনেমাটা ফ্ল্যাশব্যাকে ঘটুক, যাতে দর্শক ফিল করে, যাতে দর্শক বোঝে যে পুরো ব্যাপারটাই অতীতে ঘটেছে, এবং তারপর একটা খুবই ইমোশনাল সিন দিয়ে সিনেমাটা শেষ হোক, মানে একটা
স্মরণীয় দৃশ্য তৈরি করতে চেয়েছিলেন। গুলজার কিন্তু এই কাহিনীর নারী প্রথম থেকেই বুঝতে পারেন, মানে তিনি এমন একজন গল্প লেখক বা চিত্রনাট্যকার যিনি আগাপাস্তলা প্রথম থেকেই ছকে নেন, যার চোখে প্রথম থেকেই সব কিছু ভেসে ওঠে। দর্শক উদ্বেলিত হয়, পরিচালকের কাজ সোজা করে দেন এবং নিজের সুনামের প্রতি তিনি এতটাই বিশ্বস্ত, যেখানে একটি দুরন্ত চিত্রনাট্য লেখেন যার তুলনা আজ অব্দি ভারতীয় সিনেমায় আসেনি, ভবিষ্যতে আসার সম্ভাবনা কম। আনন্দের ব্যাপ্তি এতটাই। কমেডিয়ান জনি ওয়াকার, তার এই ছবিতে ছোট্ট একটি রোল ছিল, কিন্তু তিনি ঋষিদার প্রতি এতটাই অগাধ বিশ্বাস ছিল এবং শ্রদ্ধা ছিল যে তিনি বুঝতে পেরেছিলেন তার ওই ছোট্ট রোলটুকুই কতখানি বড় হতে পারে, এবং সেই জন্য তিনি তার ভূমিকা আন্দাজ করতে পেরে অবিলম্বে অভিনয় সম্মত হন। ঋষিকেশ মুখোপাধ্যায় ললিতা পাওয়ারের সাথে আনাড়ি ছায়াছবিতে কাজ করেছিলেন, তাই তিনি আর কোনো দিক না তাকিয়ে তার সিনেমায় যে মেট্রন চরিত্রটি ছিল সেই মেট্রনের চরিত্রে তিনি তাকেই দেখতে চেয়েছিলেন এবং তাই জন্য তাকেই নেওয়া হয়েছিল। জিন্দগি कैसी है पहेली हाय कभी ये रुलाए कभी ये हंसाए। লাইফ লাইন না আনন্দের? হ্যাঁ, সবাই তাই মানবেন, আমিও মানি। আর এই গানটার আবেদন এতটাই যে আজ অব্দি কম রিমিক্স হলো না এই গানটা নিয়ে, বা কমজন কমভাবে ইউজ করলো না গানটা। ঠিকই আছে, কিছু কিছু গান মানে যুগের সীমানা ছাড়িয়ে মানে কালোত্তীর্ণ হয়ে যায়, এটাও সেই ধরনের একটি গানই। কিন্তু 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 এখানেও একটা সারপ্রাইজ। সত্যি আনন্দের ব্যাপারে আলোচনা করতে গেলে সারপ্রাইজের বোধহয় কমতি নেই। গানটি রেকর্ড হতে শোনেন স্বয়ং রাজেশ খান্না, এবং তাও আনন্দের জন্য নয়, বরং আনন্দমহল সিনেমার জন্য। তিনি এসে প্রচণ্ড জোরাজুরি শুরু করেন ঋষিকেশ মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরীকে। প্রচুর বার বলার পরে তারা দুজন রাজি হন গানটিকে ওখান থেকে কোনোভাবে এই সিনেমায় ঢোকানোর, এবং সেটা হয়ে যায়। তো জিন্দেগি কাইসি হে পহেলি তো আনন্দে ঢুকে গেল, কিন্তু যেখান থেকে বেরিয়ে এলো সেই আনন্দমহল সিনেমার কি হলো কি জানেন? সেই সিনেমাটি আর কখনো মুক্তিই পায়নি। জিন্দেগি কাইসি হে পহেলি গানটা যেমন সেই মহান জীবনের কথা বলে সেই মহান সিনেমার মধ্যে দিয়ে, তেমনি আমরাও জানি জিন্দেগি বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। ক্রেডিট রোলের সময় ঋষিদা জিন্দেগি कैसी है पहेली গানটি ব্যবহার করার সিদ্ধান্ত নিলেও রাজেশ খান্নার আপত্তি ছিল। তার কারণ কাকাজি তখন এতই ব্যস্ত ছিলেন যে এই গানের দৃশ্যায়নের জন্য তিনি মাত্র 2 ঘন্টা সময় দিতে পেরেছিলেন। জুহু বিচে তার অংশের শুটিংগুলো হয়েছিল, কিন্তু তার অনুপস্থিতিতে তোলা অন্য শটগুলো প্যান হয়ে গেছিল। ঋষিদা চমৎকারভাবে এটি সম্পাদনা করেছিলেন। এই আনন্দ ছবিটি মাত্র 28 দিনে শুট করা হয়েছিল। কেউ ভাবতে পারেন, বা বর্তমান পরিচালকরা কি একবারও ভাবতে পারবেন? যাবতীয় কৃতিত্ব কিন্তু ঋষিকেশ মুখোপাধ্যায়ের, যিনি একাধারে একজন খ্যাতিমান পরিচালক হওয়ার সঙ্গে সঙ্গেই ছবির সম্পাদনার কাজেও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। আনন্দের আগে বেশ কয়েকটা চলচ্চিত্রে অভিনয় করলেও অমিতাভ বচ্চনকে সেভাবে টিনসেল টাউন তখনও চিনত না। আনন্দ মুক্তি পায় 1971 সালে। তারিখটা ছিল 12ই মার্চ। অমিতাভের কাছে ওই দিনটা মনে হয় চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ ওই দিন সন্ধ্যায় তিনি ইরলা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলেন। তখন একজন ফ্যান তাকে আচমকা দূর থেকে বলেন, বাবু মশাই। অমিতাভ চমকে যান। 1 সেকেন্ডের মধ্যে তার মনে চলে আসে, এবার আমি পেরেছি, এবার সত্যিই পেরেছি। তখন কিশোর কুমারী সঙ্গীতে রাজেশ খান্নার কণ্ঠদান করলেও সলিল চৌধুরী কিন্তু মুকেশের কণ্ঠে রাজেশ খান্নার গান রেকর্ড করার জন্য জোর দিয়েছিলেন। আনন্দ সিনেমার শুটিংয়ের প্রথম দিন অভিনেত্রী সীমাদও হতবাক হয়ে তাকিয়ে আছেন। কার দিকে? না সুপারস্টার রাজেশ খান্না তার কাছে এসে দাঁড়িয়েছেন।
সল্লজ্জভাবে মাথা নিচু করে তার সঙ্গে কথা বলছেন। রাজেশ পরিষ্কার বলেছিলেন, আমি তখনও নামই হইনি। সীমা ম্যাডাম, আমি তখন গিরগাঁওতে থাকতাম। তখন খুব স্ট্রাগল করছি, হাতে কোনো কাজ নেই, কেউ আমাকে চেনেও না। তখন শুটিং করতে আপনি ওখানে যেতেন, আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করতাম আপনাকে এক ঝলক দেখার জন্য। আপনি এতটাই প্রিয় ছিলেন আমার কাছে। সীমা সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। মনে হচ্ছিল তার কান যেন তাকে মিথ্যে কথা বলছে। যদিও তিনি একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন, কিন্তু বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না তার এতটা গুণগ্রাহী, এটা জেনে সীমা মনে হয় বিশ্বাস করতে পারেননি। ক্লাইম্যাক্সের দৃশ্যে যখন আনন্দ মারা যায় এবং বাবু মশাই তার শোকে অবিরামভাবে কাঁদতে থাকেন, তখন রাজেশ খান্না এবং অমিতাভ কি করছিলেন জানেন? দুজনেই একে অপরকে সুড়সুড়ি দিচ্ছিলেন এবং হাসছিলেন। যেহেতু এটি একটি টপ শট ছিল, তাদের অভিনয় সেটা কেউই বুঝতে পারেনি। এই ছবির একটি ব্যাকগ্রাউন্ড টিউন গুলজার তার মেরে আপনা ছবিতে ব্যবহার করেছিলেন। কিশোর কুমারের সেই বিখ্যাত গান কোই হোতা জিসকো আপনা, সেটাই গুলজার ব্যবহার করেছিলেন মেরে আপনা ছবি। 1952 সালে প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়ার ইকুরা নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। আনন্দ সিনেমাটি সেই চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত বলা যায়। ইকুরা শব্দের অর্থ বাঁচতে চাই। এই ছবির জন্য রাজেশ খান্না সেই বছরে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান, আর অমিতাভ সেরা পার্শ্ব চরিত্রাভিনেতার জন্য, এবং গুলজারও সেরা চিত্রনাট্যকার ও সংলাপ লেখকের জন্য পুরস্কার পান। যদিও ঋষিকেশ মুখোপাধ্যায় আনন্দের জন্য সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিলেন, কিন্তু তারপরেও সেরা পরিচালকের পুরস্কারটা তিনি পাননি। তবে তার জন্য কিন্তু তার কোনো ক্ষোভ ছিল না, কারণ ওই পুরস্কারটি পান তার বন্ধু রাজ কাপুর মেরা নাম জোকার এই সিনেমা। ফিল্মটি সেই শহরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যেখানে ঋষিদার সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুর দেখা হয় এবং যিনি তার কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে না সেই বন্ধুটির নাম কি? শহরের নাম বম্বে, আর তার সেই বন্ধুটি ছিলেন রাজ কাপুর স্বয়ং। আনন্দ ছবিটি সেই বছরের একটি ব্লকবাস্টার হিট হিসেবে প্রমাণিত হয়েছিল, যা তৎকালীন 5 কোটি টাকারও বেশি আয় করে। তবে সুপারস্টার রাজেশ খান্নাকে ছবিতে তার অমূল্য অবদানের জন্য 7 লাখ টাকা সাম্মানিক দেওয়া হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। আসলে আমার মনের ভেতরে পুরো ভিডিওটা বা পুরো তথ্যগুলো দেওয়ার পর একটি কথা কিন্তু মাথায় আসছে। দেখুন, শশী কাপুরকে 5 লাখ টাকা সেই সময়কার সাম্মানিকের জন্য ঋষিকেশ মুখোপাধ্যায় নিতে পারে, অথচ সিনেমাটি যে এত বড় সুপার ডুপার হিট হবে এবং এত টাকা আয় করবে সেটা কেই বা জানতো বলুন তো? রাজেশ খান্নার সামান্য মাত্র একটা টোকেন মানির জন্য রাজেশ খান্নাকে তিনি নিয়েছিলেন, অথচ রাজেশ খান্নাকে কিন্তু 7 লাখ টাকা সাম্মানিক দিতে পেরেছিলেন। এটাই অনেক বড় কথা। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যারা যারা ওই সময়ের আর্টিস্ট এবং যারা যারা ওই সময় কাজ করেছিলেন, তারা প্রত্যেকে এত ভালো, এত সুন্দরভাবে কাজ করেছেন যে তার জন্যই কিন্তু একটা টিম বা একটা জায়গা খুব ভালো মতন তৈরি হয়। সেটা ঋষিকেশ মুখোপাধ্যায় তৈরি করে নিয়েছিলেন এবং সেই জন্যই আনন্দ সিনেমা আজও আমাদের মনের ভেতরে রয়ে গেছে এবং থাকবেও। এরকম নানান ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আজ তাহলে আসি।